তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। তোমার জন্য আমি সব কিছু করতে পারবো। তুমি যা যা বলবে আমি সব কিছু মেনে নেব। তবুও প্লিজ আমাকে ছেড়ে যেও না। তাহলে তুমি আমার সুখের জন্য আমাকে ছেড়ে দাও। হ্যালো। এই কোথায় এখন তুমি? কেন এতদিন পর? কোনো কথা হবে না, বলো এখন কোথায়? আচ্ছা ঠিক আছে, লোকেশন পাঠিয়ে দিচ্ছি। কি অবাক হয়েছো নাকি? ভিতরে আসো। না, ভিতরে বসবো না, এখানে তো আবার এসিও নেই, এটাই বসবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বসেন। মুম্বাই থেকে বেড়াতে এসেছিলাম, ভাবলাম একটু তোমার সাথে দেখা করেই যাই। আর শোনো, আজকে কিন্তু তোমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করে যাব। আচ্ছা, তুমি কি একাই থাকো? হ্যাঁ আমি একাই থাকি, কিন্তু তুমি আগে কেন জানাওনি যে তুমি আসবে? আরে তাহলে সারপ্রাইজ নষ্ট হয়ে যেত না তাহলে? আচ্ছা মমিন, আজকে তুমি আমার হাজব্যান্ডকে সবাই দাও, আজকে আমি নিজের হাতে তোমাকে রান্না করে খাওয়াবো। তোমরা দুজন কথা বলো, আমি আসছি। দাদা প্লিজ আপনি লজ্জা পাবেন না, অস্বস্তি বোধ করবেন না। খুবই অদ্ভুত একটা জায়গা, মাঝে মাঝে আমাদের অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যেতে হয়। আমি ভয়ে আছি আপনার বউ যেন আমার খাবারে বিষ মিশিয়ে দিয়ে না মারে। 5 বছর আগে তাকে ছেড়ে এসেছি বলে। ভাই, যদি বীজ দিত তাহলে আমাকেই দিত, আপনাকে না। কিন্তু আমি তো জানি দিয়ে আপনাকে ছেড়েছে, কিন্তু আপনিই না। মানে ওর বাবা তোমাদের সম্পর্ক মেনে নেয়নি, আর দিয়ে ওর বাবার বিপক্ষে যেতে পারেনি। বিয়ের আগে দিয়া আমাকে সব কিছুই বলেছিল সে তার বাবার ইচ্ছে মতোই বিয়েটা করেছে। ভাই জানেন, আমাকে এখনো অপরাধী অপরাধী মনে হয়। দাদা এ কি বলছেন? আগের কথা বাদ দিন। আপনার কত সুন্দর একটা সংসার, কত সুন্দর সুন্দর দুটো বাচ্চা, এগুলো কথা বলবেন না। ভাগ্য হয়তো আমাদের সাথে ছিল না। না না ভাই, আমি সুখী একজন মানুষ। দিয়ের মতো বউ যার পাশে থাকে সে কি সুখী না হয়ে থাকতে পারে? কিন্তু জানেন, আমার কিন্তু অনেক বড় ডক্টর হওয়ার সুযোগ ছিল। দিয়ে যখন আমার সাথে দেখা করে বলেছিল ওর প্রেম আছে, প্রচণ্ড ভালোবাসা সেই ছেলেটাকে, আমি বুঝতে পেরেছিলাম সে চেয়েছিল আমি যেন বিয়েটা ভেঙে দিই। আমি না পারি নাই ভাই, দিয়ার মায়ে পড়ে গেছি। আমি মনে করেছিলাম ওর সাথে বিয়ে না হলে আমি মারা যাব। আমি ওই ট্রেনিংটায় গেলে আজ হতো আমাদের সংসারটা হতো না। দিয়া বিয়ের পর আমাকে বলেছিল আমি একজনকে ভালোবাসতাম, হয়তো এখনো বাসি, তবে এটার মানে এই না যে আমি তোমার সাথে সংসার করব না। না তোমার প্রতি কোনোদিন ভালোবাসা আসবে, না তোমাকে কোনোদিন ঠকাবো। এটা আমি কখনোই করব না। একটা স্ত্রী হিসেবে আমি সকল দায়িত্বই পালন করব। করেছে মেয়েটা আর করেই যাচ্ছে। আমি ভীষণ সুখী একজন মানুষ ভাই। আমি জীবনে অনেক বড় একটা পুণ্য কাজ করেছি বলেই হয়তো এই মেয়েটাকে আমি পেয়েছি। প্লিজ দাদা, আগে সব কিছু নিয়ে ভাববেন না, আমার কোনো অভিযোগ নেই। ভাই, আপনাকে একটা কথা জানাবো, দিয়ে 6 মাস আগে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসা চলছে, কিন্তু খুব একটা লাভ হবে না। আপনি হয়তো জানেন আমি নিজেও একজন ডক্টর। আপনি এসব কি বলছেন? ও খুব দ্রুত অসুস্থ হচ্ছে। গ্রামে আসার জন্য অনেক পাগলামি করতেছিল। আমাকে বলে আমি তো কিছুদিন পর মারাই যাব। আমাকে বলে আমাকে একটু গ্রামে নিয়ে চলো না। আমি ওর পাগলামিকে প্রশ্রয় দিলাম, কিন্তু এখানে এসে জানতে পেলাম ও শুধু আপনার সাথেই দেখা করতে আসে। বলেছিল অনেক কান্না করেছিল মমিন, আর বলেছিল আমার হাত ধরে অনেক চিৎকার করে কান্না করতেছিল, আর বলেছিল আমাকে শুধু একটাবার মমিনের সাথে দেখা করতে দাও। ওর প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। জানেন ভাই, গত 5 বছর যাবৎ ওর বাবার সাথে একটা বারও কথা বলে নেই, আর ফোন আসলে ফোন রিসিভ করেও না। দিয়া, তোমার বাবা ফোন করেছে?
আমার বাবা আমার সুখ চেয়েছে আর আমি সুখেই আছি। আমার জন্মদাতা বাবা আমার জন্ম দেওয়ার অধিকার খাটিয়েছে। স্ত্রী হিসেবে আমারও অধিকার আছে কার সাথে কথা বলবো আর কার সাথে কথা বলবো না। ওইসব কথা ভাবলে ভাই নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়। তবুও আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, দিয়ের মতো একজন বউ পেয়েছি। সে একজন স্ত্রী হিসেবে যেমন, ঠিক তেমন প্রেমিক হারানো প্রেমিকা। পৃথিবীতে আমার যত শক্তি আছে সব কিছু দিয়ে চেষ্টা করে যাব দিয়ের সুস্থতার জন্য। তবুও আমি জানি আমাকে হার মানতেই হবে। আমি আর দিয়াকে কখনো পাশে পাবো না। তবুও তো এটা হয় না ভাই। দিয়ে যদি সুস্থ হয়ে যায় আমি দিয়াকে বলবো, তুমি আমাকে ছেড়ে যেতে পারো, তুমি যেখানেই সুখে থাকবে সেখানেই যাও, তবুও বেঁচে থাকো, নিঃশ্বাস নাও। এই শোনো, রান্না হয়ে গেছে, খেতে বসবে, চলো। চলেন। ঠিক আছে ভাই, আসি তাহলে, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। ঠিক আছে, তুমি ভাইয়ের সাথে একটু কথা বলে আসো, আমি বাইরে গাড়িতে ওয়েট করছি। আমার বর আমার ওষুধের কথা বলেছে নিশ্চয়ই। তোমার কাছে কিছু লুকাবো না, তোমাকে সামনাসামনি দেখার খুব ইচ্ছে ছিল। আর তোমার স্মৃতিগুলো রাখো। এই গিফটগুলো অনেকবার পুড়িয়ে ফেলার চেষ্টা করেছি কিন্তু পারিনি। আমার ভালো মন্দ কিছু হয়ে গেলে আমার গিফটগুলো অযত্নে থাকতো, তাই তোমার এই গিফটগুলো তোমার কাছে দিতে এসেছি। আর যদি বেঁচে যাই তাহলে এই গিফটগুলো ফেরত পাঠাই। আর শোনো, আমি একজন সুখী নারী, আমার সুখের সংসার। তোমার জন্য এখন আর আমার তুমি ভেবো না যে তোমার প্রেমে আমি 2 বাচ্চার মা হয়েছি, এগুলো করার এখন সময় আছে বলো? তবু তোমার প্রতিবার জন্মদিনে আমি সুন্দর করে সাজি, একটা করে গিফট কিনি। যেদিন তোমার আমার দেখা হয়েছিল 14ই ফেব্রুয়ারি, আমি সেদিন একাই একাই ঘুরতে বেরোই। আমার বর সব কিছু বলিনি, তবুও আমার বর সব জানে। আমার দেখা শ্রেষ্ঠ মানুষও। আচ্ছা, এসব কথা আমি তোমাকে কেন বলছি? হয়তো আমার হাতে সময় অনেক কম, মুখে যা আসছে তাই বলে যাচ্ছি। তুমি আমার জন্য যে পরিমাণে চোখে জল ফেলিয়েছ, প্রতিদিনে 1000 বছর কাঁদলেও আমি তোমার কাছে ক্ষমা পাবো না, জানি, তাই ক্ষমা চাইবো না। তবুও বলি, আমার উপর অভিমান রেখো না। সত্যি যদি আমি বেঁচে যাই, আমার জিনিসগুলো আমার কাছে পাঠিয়ে দিও, এই কথা মনে থাকে যেন। কিন্তু তোমার প্রতি কি এখনো আমার অধিকার আছে? হয়তো বা আছে। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম তোমার সাথে যেন আমার কখনো দেখা হয়ে যায়, কিন্তু এখন মনে হচ্ছে তোমার সাথে দেখা না হলে হয়তো ভালো হতো। কিন্তু এটা ভেবে তো ভালো থাকতাম তুমি কোথাও না কোথাও তো ভালো আছো। নিজের যত্ন নিও, যাই তাহলে। আমি জানি আর কখনো তোমার সাথে দেখা হবে না, তুমি এই পৃথিবীর কোথাও থাকবে সেটাও জানা হবে না। যদি কোনো কিছুর বিনিময়ে তোমাকে ধরে রাখতে পারতাম, নিজের সমস্ত কিছু দিয়ে তোমাকে ধরে রাখতাম। আমাকে খুব কাঁদতে ইচ্ছা করছে দিয়ার জন্য, কেন জানি না কাঁদতেও পারছি না। আমার ভীষণ ইচ্ছা করছে চিৎকার করে বলতে, আমাকে ছেড়ে যেও না, ভীষণ কষ্ট হচ্ছে। গিফটগুলো আর তাকে ফেরত দেওয়া হলো না। পৃথিবীর এক প্রান্তে দিয়ার জন্য প্রার্থনায় বসেছিল এক বউ পাগল স্বামী, আর এক প্রান্তে একজন প্রেমিক। তবু স্রষ্টার মন গলেনি, তবুও অভিমানী দিয়া আমার সাথে থেকে যায়নি।